আসসালামু আলাইকুম। আহ, একটা লেখা কোট করি, হ্যাঁ, তারপরে বলতেছি আমি। বিডিআর এর লোকজন 2 দিন আগে রাস্তায় আন্দোলন করেছিল, কারণ তাদের 8 মাস জামিন আবেদন না দিয়ে ঘোরানো হচ্ছে। এই অপরাধে তাদেরকে বেদর পিটিয়েছে পুলিশ। পুলিশেরও দোষ নেই, কারণ তাদের ক্যান্টনমেন্টের আদেশ মানতে হবে। সব শেষ গেল 10 এপ্রিল, অর্থাৎ আজকের দিন ধার্য করা হয়েছিল, কিন্তু আজকে বলা হয়েছে শুনানি হবে না, কারণ বিচারপতি অসুস্থ। আহ, এখানে ডট 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 বিচিবিহীন লিখছে। আচ্ছা, এই বিচারক এর আগেও একই অজুহাতে কালক্ষেপণ করেন। এইভাবে 5 দফা বিডিআরের সাথে মশকরা করা হয়েছে। আসিফ নজরুল এবং ক্যান্টনমেন্টের পরিকল্পনায় 8 মাস ধরে বিডিআরের সাথে এই রসিকতা করা হচ্ছে। এর কারণ একটাই, তা হলো পিলখানার হত্যাকাণ্ডকে ভারত, আওয়ামী লীগ এবং সেনাবাহিনীর ভারতীয় এজেন্টকে বাঁচাতে হবে। জাস্ট এই জায়গাটা খেয়াল করেন, পরে আমি বলতেছি। এবং নিরীহ বিডিআরকে ধুকে ধুকে জেলে মরতে হবে। আমি আগেও বলেছি, বিডিআরের কেউ যদি অপরাধী হয়ে থাকে তাদেরকে ফাঁসি দেন, কোনো সমস্যা নাই, কিন্তু কোনো আইনে তাদেরকে জামিন থেকে বঞ্চিত করা হবে। পৃথিবীর কোনো আইনে যাদের সাজার মেয়াদ শেষ হবে গিয়েছে তাদেরকেও জেলে রেখেছেন। কোন আইনেই নাই, মানে পৃথিবীর যে মানে এমন কোনো আইন নাই। সেনাবাহিনী আগামী রোববার পর্যন্ত সময় দিলাম, মানে সেনাবাহিনীকে আমাকে আগামী রোববার পর্যন্ত সময় দিলাম। এই কথাটাও, এই লাইনটাও একটু মনে রাখেন, হ্যাঁ। আগামী রোববার পর্যন্ত সেনাবাহিনীকে আগামী রোববার পর্যন্ত সময় দিলাম। দেন যদি এর মধ্যে বিডিআর জওয়ানদের জামিন আদেশ ব্যবস্থা না করা হয়, তাহলে পিলখানা হত্যাকাণ্ডের অনেক অজানা খবর দেশবাসীকে জানানো হবে, যা আমার প্রথমে পর্বে প্রকাশ করিনি। অনেক ধৈর্য ধরে ছিলাম মৃত মানুষের প্রতি সম্মান দেখিয়ে এবং বাহিনীকে বিতর্ক থেকে রক্ষা করতে। এই লাইনটার প্রতিও নজর রাখেন। তাদের ভাব দেখে মনে হচ্ছে ওনারাই শুধু মানুষ, বিডিআর সবাই সবাই কীটপতঙ্গ। রোববার শেষ দিন, রোববার রাতেই শুনতে চান যে কে কী শুনতে চান বা কে কী সিদ্ধান্ত নেবেন। তো এনিওয়েজ, আমি একটু বলি। আমি 3টা জায়গায় আপনাদেরকে বলছিলাম খেয়াল রাখতে বলছি, হ্যাঁ। তো প্রথম কথাটা আমি বলছিলাম যে ক্যান্টনমেন্টের আপনার যে ইন্ডিয়া, ভারত এবং সেনাবাহিনী, এই 3জনকে রক্ষা করতে হবে, বিডিআর জওয়ানদের যাই হোক। 2 দিন আগে আমি একটা নিউজ দেই, সেটা হচ্ছে আপনার এই যে আমাদের যে সেনাপ্রধান আছে, উনি আপনার ক্যান্টনমেন্ট রাশিয়া গেছিল। তো রাশিয়া যাওয়ার ওইখান থেকে ওনাকে চাপ দেওয়া হয়েছে এই সরকারকে যেন আপনার ইউরো সরকারকে যেন আপনার ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে বাধ্য করা হয়। তো এই চাপটা ভারত থেকে ওইভাবে করে দেওয়া হয়েছে। এবং মানে সোজা কথা, মুদ্রা কথা, এক কথা হচ্ছে সেনাপ্রধান রাশিয়া গেছে ভারতের চাপে, শেষ। নিউজটা এরকম, পেঁচায় লাভ নাই। আচ্ছা, গেল 2 নম্বর হচ্ছে, আমি আরেকটা জায়গায় বলছিলাম যে একটু খেয়াল রাখবেন যে আমরা যদি এই পিলখানার হত্যাকাণ্ডের যদি বিচার যদি মনে করেন যে জানাজানি হয়ে যায়, হ্যাঁ, ওই যে ডট ডট দিয়ে বলছিলাম না, যে ওইখানে লেখা ছিল যে বিচিহীন সেনা, মানে কি জানি বলে, বিচারপতি। আসলেই কথাটা প্রযোজ্য। সরি, আমি বলে দিলাম কথাটা, কারণ হচ্ছে মুখ খারাপ করতে চাই না ইদানিং। তো আসলে বিচিহীন, কারণ কথাটা হচ্ছে যে এই কারণে আমি বললাম, যিনি লিখছে উনি আজকে এই যে বিডিআরের যতগুলা লোক বেরোইছে, আজকে ওনার অবদান এই যে পিলখানার মানে হত্যাকাণ্ডের পিছনে। ভাই, আমরা একদম সাদা পানির মতো টলটল ভাবে দেখি, যে পরিষ্কার দেখি যে এই হত্যাকাণ্ডটা কারা করছে। এবং এটার জন্য মানে এখন ইন্ডিয়া ফেসে যাবে, হ্যাঁ, যদি এটা যদি কোনোভাবে যদি প্রকাশ পেয়ে যায় এই তদন্তে যে ইন্ডিয়া এটার সাথে জড়িত ছিল সামহাও, তাহলে ইন্টারন্যাশনালি ইন্ডিয়ার ইমেজটা যে কী হবে, আর ইন্টারন্যাশনালি ইন্ডিয়ার ইমেজটার জন্য যারা যে কতটা ক্ষতির সম্মুখীন হবে, মানে এই জিনিসগুলো আমরা জাস্ট মানে দেখবো সামনে, ঠিক আছে। তো আমি আরেকটা কথা আরেক জায়গায় বলছিলাম যে আরেক জায়গায় একটু নজর রাখবেন, সেটা হচ্ছে সেখানে একটু বলি। যদিও আমার লাইনটা মনে নাই, তারপর আমি একটু মানে আমি আমার কথাটা বলি। সেনাপ্রধান বলছিল যে, আমি আমার আরেকটা ভিডিওতে বলছিলাম যে তোমরা সবাই এক থেকো, মানে সেনাবাহিনীর সোলজারদেরকে আপনার মানে উনি কিছুদিন আগে একটা বক্তব্য দিচ্ছিল সেনাবাহিনীর ভিতরে, যেদিন সামরিক আইন জারি হওয়ার কথা ছিল এই ধরনের একটা বিষয় নিয়ে। তো আমি বলছিলাম যে সামরিক আইন জারি হওয়া কি খুব দরকার ছিল, এই নামে আমার একটা কন্টেন্ট আছে। তো ওইটার প্রেক্ষিতে আমি বলতেছি, ওইখান থেকে আমি কোট করে বলতেছি যে উনি বলছিল যে সবাই এক থেকো দেশ ও জাতির স্বার্থে, ফুল স্টপ। আমি এখানে ফুল স্টপ দিই। তো দেশ ও জাতির স্বার্থে এক থেকো। ভাই, দেশ ও জাতির সাথে তো এক থাকতে আপনি বলতেছেন। আমাদের সেনাবাহিনীর ভিতর থেকে আরেকজন ভাই আপনাকে নিয়ে মন্তব্য করে কি বলছে জানেন? উনি একজন মেজর, বলছে যে উনি ভিতরে কি বলে বাইরে কি বলে, আসলে আমরা ওনাকে মিলাইতে পারি না।
ঠিক আছে, উনি আপনাকে অপছন্দ করে তা না, কে বলছে সেটাও আপনি হয়তো বা কারা বলছে তারা আপনি আন্দাজ করতে পারবেন। তো যেহেতু আপনার বাহিনীর লোক, আপনাকে তারা পছন্দ করে, আপনাকে তারা পছন্দ করে। এখন সেনাবাহিনীর ভিতরে প্লাস বাইরে সব মিলাইয়া আপনার বলতে পারেন যে আগে আমি আমার ভিতরেরটা বলি, দেশের ভিতরেরটা বলি, যে এখানে দুটা গ্রুপ হয়ে গেছে। একটা পক্ষ চাচ্ছে জেনারেল ওয়ার্কারকে রাখা হোক, আর একটা পক্ষ হচ্ছে জেনারেল ওয়ার্কারকে রাখা হোক না। তো জেনারেল হোককে যেন রাখা ওয়ার্কারকে যেন রাখা না হয়, সেদিকে মানুষের মানে মতামতটা বেশি। বিকজ ওনার জন্য আসলে সত্যি কথা বলি, উনি আসলে দুই নৌকায় পা দিয়ে রাখছেন। মানে দুই নৌকাও পা দিয়ে কখনোই ভালো কিছু হয় না। আপনি পড়ে যাবেন, মাস্ট বি, ঠিক আছে, বেশি দূর যাইতে পারবেন না। তো আপনি দুই নৌকায় পাটা দিয়ে রাখছেন। আমি এর আগের ভিডিওতে আমার বলছিলাম যে দয়া করে আল্লাহর হস্তে আপনি ভালো হন। আমি আপনাকে ঠিক এইভাবেই বলছিলাম, দয়া করে আপনি ভালো হন। হ্যাঁ, ভিতর থেকে আপনি ভালো হন। ওই যে বাইরে যা বলেন, ভিতরে যা বলেন, ক্যান্টনমেন্টের ভিতরে আপনি যদি সেনাবাহিনীর ভাইদের উদ্দেশ্যে যা বলেন, আর বাইরে গিয়ে আপনি কি করেন সেটা আপনি জানেন। ঠিক আছে, তো উনিও বলছিল যে আসলে উনি কি বলে আমরা বুঝি না, বাইরে ওনার ইমেজ কি আর ভিতরে ওনার ইমেজ কি। দ্যাটস ট্রু, আমার ফ্রেন্ড আছে, আমি জানি আপনার ইমেজটা ভিতরে খুবই ভালো। তো আরেকটা বাহিনী বলতেছে যে উনি আমাদের এই যে গণ অভ্যুত্থানের সময় যেই মানে লাস্টের দিকে এসে যে কাজটা করতে বাধ্য হয়েছে, ধরে নিলাম বাধ্যই হয়েছে, নিচ্ছে তো একটা সিদ্ধান্ত তো নিচ্ছে। ভাই আমি একটা কথা বলি, সিদ্ধান্ত না নিতে পারলে কোনদিন আপনি লিডার হইতে পারবেন না। আপনাকে সিদ্ধান্ত নিতে জানতে হবে, আপনি জায়গায় বসে থেকে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। তো উনি সেদিন ফজর নামাজ পড়ে, শুনছিলাম একটা জায়গায়, উনি সেদিন ফজর নামাজ পড়ে, যেদিন 5ই আগস্ট বা মানে 4ই আগস্ট বা 5ই আগস্টের ফজর নামাজ পড়ে, ফজর 5ই আগস্ট উনি মানে আল্লাহর কাছে মানে মানে বলছে, আল্লাহ আমি এখন নামাজ পড়ে বেরোয় যাচ্ছি, তুমি আমার পথ দেখাও। ঠিক আছে, তুমি আমাকে পথ দেখাও। আল্লাহ পথ দেখাইছে, আল্লাহ পথ দেখাইছে, আল্লাহ ভালো পথে ওনাকে নিয়ে আসছে। কিন্তু এরপরে উনি আসলে আমি একটা কথা বলছি যে যদি আপনার উপরে চাপ থাকে, এটা আমি না, যারা বিশ্লেষণ করে তারা বলে যদি আপনার উপরে চাপ থাকে, আপনি দেশের মানুষকে বলে দেন, আপনি দেশের মানুষকে বলে দেন, আপনি দেশের মানুষকে বলে আপনি বলেন যে এটা হচ্ছে, দেশের মানুষ আপনাকে রক্ষা করবে না, দেশের মানুষ আপনাকে রক্ষা করতে পারবে না। কালকে আপনার আচ্ছা, আরেকটা প্রসঙ্গে আমি নাই যাই, ওই উত্তরার একটা আয়নাগর মানে রেডি হয়েছে, বা মানে ওইখানে একটা আয়নাগর আরেকটা পাওয়া গেছে, এটা পুরাতন খবর। ওইখান থেকে কিছু আপনার যে বোম টোম এটসেট্রা পাইছে, এগুলো নিয়ে আমি পরে বলবো। তো ওইখানেও এগুলো কারা করতেছে? আপনার কি মনে হয় যে সাধারণ পুলিশ বা মানে পুলিশ ডিপার্টমেন্ট কিংবা অন্যান্য ডিপার্টমেন্ট মানে কিংবা র্যাবের প্রধান মানে এরা এই কাজগুলো মানে এই যে আয়নাঘরকে পরিবর্তন করে ফেলা, মানে বদলায় দেওয়া, এগুলো মানে ওরা করতে পারবে না? এই সব কিছুর কমান্ড আসতেছে ক্যান্টনমেন্ট থেকে। আমার এতগুলো কথা বলার পিছনে একটাই কারণ ছিল, সব কিছুর কমান্ড আসতেছে ক্যান্টনমেন্ট থেকে, এবং ক্যান্টনমেন্ট থেকে বলা হয়েছে যে মানে এই বিডিআর পিলখানা হত্যাকাণ্ড নিয়ে কমিশনের গঠন করাকে নিয়ে বলা হয়েছে যে কমিশনে যারা কাজ করবে বা ইয়া করতেছে, কোনো কিছু যেন মানে যদি কারোর বিরুদ্ধে মামলা করে মানে সেনাবাহিনীর এই বিডিআর পিলখানা নিয়ে, তাহলে যেন কমিশনকে যেন সেনাবাহিনীর অনুমতি নিতে হয়। ঠিক আছে, তো এইগুলো আমরা অনেকেই জানি, অনেকে জানি না। তো যাই হোক, ভালো থাকবেন, কথা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।